কোন রাজনৈতিক দলের হাতে রক্ত নেই? তো ভবিষ্যতে এমনই একটা গণভোট চেয়ে বসবেন, আমরা কি পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যাব? না, হৃৎপিণ্ড বাদ দেওয়া যাবে না। আমি বলছি কোনটা আমি মিন করি। আমার পরিবারের যত সদস্য ওই একটি রাজনৈতিক দলের সেই পরিমাণ কর্মী নাই। এই সরকার কিভাবে এসেছে, কোন প্রক্রিয়া, সবাই আমরা জানি। এবং যদি সরকার সংবিধানের বিরোধী হতো তাহলে তো আর রাষ্ট্রপতির কাছে শপথই নিত না। সে রাষ্ট্রপতি আবার আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি। কাজে ওই শপথ নেওয়ার সাথে সাথে তো ওই বিতর্ক শেষ। তারপরে যেই এত দিন ধরে চলছে, প্রায় ৮-৯ মাসের যেই তাদের লাগাতার আলোচনা, এবং সেখান থেকে যেটা মাসুদ ভাই যথার্থই বললেন যে এইটার যে ফাফা পরিস্থিতিটা, যে ৩০টি রাজনৈতিক দলের অনেক দলের দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির নামই আমরা জানি না। অনেকেই বলেন যে আমার পরিবারের যত সদস্য ওই একটি রাজনৈতিক দলের সেই পরিমাণ কর্মী নাই। এই হচ্ছে আমাদের এই ৩০টি রাজনৈতিক দলের অবস্থা। তো ৭-৮টি দল বাদে আসলে সেখানে আমরা নাম জানি না। তো এই কজন বসে রাষ্ট্রের মূল নীতি পরিবর্তন করে ফেলছেন, এর চেয়ে বড় তামাশা হয়? এবং সেটা মুক্তিযুদ্ধকে আপনার বিসর্জন দেবার কাছাকাছি চলে যাচ্ছেন। যতই আজকে এটা হালকাভাবে দেখা হোক না কেন, মুক্তিযুদ্ধে অর্জিত আমাদের রাষ্ট্রের মূলনীতি এই কয়জন কোন ভিত্তিতে, কোন ম্যান্ডেটের ভিত্তিতে বাদ দেওয়ার এখতিয়ার রাখেন? তার তো একটা প্রস্তাব দিতে পারতেন যে আমরা এরকম মনে করছি, নির্বাচিত সংসদে আপনারা এটা নিয়ে আলোচনা করতে পারেন। তা না, তারা পরিবর্তন করে নোট অফ ডিসেন্ট যেগুলো ছিল সেগুলোও তারা নিজ দায়িত্বে বাদ দিয়ে, এবং সেটা যখন বলা হলো বিএনপির পক্ষ থেকে যে আমাদের নোট অফ ডিসেন্স বাদ দিয়ে দিয়েছে, ডিসেন্টগুলো, আমরা এটা প্রতারণার সামিল জাতির সাথে, এটা কিন্তু তারা বলেছে বিএনপির পক্ষ থেকে। তাহলে যখন রাজনৈতিক দলের সাথে প্রতারণা করা হচ্ছে এবং সেটা বৃহত্তর প্রেক্ষাপটে পুরো জাতির সাথেই প্রতারণা নয় কি? আপনি কি করে পারেন এটা? এবং রাজ্জাকি ভাই যেটা বললেন, কাপড় বদলানো হয়, ফার্নিচার বদলানো হয় পুরনো হয়ে গেলে। ভাই, কাপড়, ফার্নিচার আর মগজ এক জিনিস না। আপনি মগজ পুরনো হয়ে গেলে বদলে ফেলবেন, আপনার আত্মা, হৃৎপিণ্ড বদলে ফেলবেন? না না না, বাদ দিতে হয় না, হৃৎপিণ্ড বাদ দেওয়া যাবে না। আমি বলছি কোনটা আমি মিন করি। আপনার সময় কথা বলেন প্লিজ, আমি একটু বলে নেই। আপনি কাপড় আর ফার্নিচারের সাথে একটা দেশের যে দর্শন, একটা সাংস্কৃতিক মান, একটা চেতনা মিলালে চলবে না। যদি আমরা ধর্মনিরপেক্ষতাকে বাদ দেই তাহলে আমরা পাকিস্তানের সঙ্গেই যুক্ত হই না কেন? আপনারা তো অনেক গণভোটের ব্যবস্থা করছেন নিজেরা। ঠিক আছে, সাংস্কৃতিক যে অধঃপতনের দিকে আমরা যাচ্ছি, যে সাম্প্রদায়িক উত্থান আমরা দেখতে পাচ্ছি, আপনারা হয়তো ভবিষ্যতে এমনই একটা গণভোট চেয়ে বসবেন, আমরা কি পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যাব? ৬৯ এবং ৭১ তো এই ফ্যাসিস্টরা খুব ভুল করেছিল। চলেন একসাথে হয়ে যাই। কথায় কথায় মুক্তিযুদ্ধের সাথে ফ্যাসিস্টকে যুক্ত করে দেওয়া হচ্ছে। তো তার মানে কি যাবে ভবিষ্যতে? আমরা কি পেছনের দিকে হাঁটবো? আমাদের এক দলের জামায়াতের আমির বলছেন মেয়েরা ৫ ঘন্টা কাজ করতে পারবেন ওনারা জয়ী হলে। তার মানে কি আরও যখন সময় যাবে তারা ৪ ঘন্টা ২ ঘন্টা করে ০ ঘন্টায় পৌঁছাবেন, যে কাজই করার দরকার নাই? তারা বলছেন বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই নারী ঘরেই সুন্দর, নারী ঘরের রানী, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। নারীদের যে কটূক্তি করা হচ্ছে অবিরাম। আচ্ছা, সরকার যে এত প্রগতিশীল সরকার আমাদের, আমেরিকান সব অধ্যাপক, নারী সংস্কার কমিটি কোথায় গেল? নারী সংস্কার কমিশনের যে রিপোর্ট জমা দেওয়া হলো, প্রধান উপদেষ্টা বললেন যে যেগুলো দ্রুত গতিতে কার্যকর করা সম্ভব আমরা অনতিবিলম্বে সেগুলো কার্যকর করছি। পরদিন হেফাজত সহ ইসলামিক দলগুলো যে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল এক ধমক দিল, সেই ধমকের সাথে সাথে সেটা নারী সংস্কার হিমাগারে চলে গেছে। তার মানে এখানে কি পরিস্থিতি হতে যাচ্ছে? আমরা কেন আশঙ্কায় পড়ব না? যে পরিস্থিতি যাচ্ছে, আগামীতে আমরা এইভাবে কথা বলতে পারবো কিনা, আমরা এইভাবে চিন্তা করতে পারবো কিনা, এটা নিয়েও আমাদের ভয় আছে। আমাদের প্রাথমিক বিদ্যালয়ের বই পুস্তকের সিলেবাসে পরিবর্তন করা হয়েছে বিভিন্ন সময়। যে ঘটনাগুলো ঘটেছে ১৬ বছরে, সেগুলো তো অবশ্যই শিশুদের, তরুণদের জানতে হবে। এর আগে ঘটেনি। গত ৫০ বছরের ইতিহাস আমাদের রাজনৈতিক রক্তাক্ত ইতিহাস। আমাদের কোন রাজনৈতিক দলের হাতে রক্ত নেই? আমরা যে ৮-১০ বছর ধরে সামরিক শাসনগুলো এখানে চলেছে, সেটা কোন সংবিধানের ভিত্তিতে হয়েছে? সেগুলো থাকবে না ইতিহাসে? এই তো সেদিনের ইতিহাস। ২০০৬ সাল থেকে ২ বছর যে এরকম রক্তারক্তি ঘটলো রাজপথে, একটা তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না, 1/11 চলে এলো, সেগুলো কারা করেছিল? কোন রাজনৈতিক দল করেছিল?
তো সেই ক্ষেত্রে সহি সবাই শুধুমাত্র আওয়ামী লীগকে দোষ দিলে তো হবে না। অবশ্যই আওয়ামী লীগ খুব বড় দুরাচার করেছে, অবশ্যই শেখ হাসিনা যা কর্তৃত্ববাদী শাসন করেছেন, স্বৈরাচারী শাসন করেছেন, সেটার জন্য তাকে শাস্তি পেতে হবে। কিন্তু তার মানে এই না যে আমরা এই সুযোগে একটা বড় একটা অংশকে সমাজের বাইরে থেকে বঙ্গোপসাগরে গিয়ে নিক্ষেপ করব। আমার ভাই যদি 5টি হয়, সেই 2 ভাই যদি চোর হয়, আমি বলতে পারি না যে আমার বাপের সম্পত্তি থেকে তাকে বাদ দেব। আমি সেই চোরের জন্য শাস্তি দিয়েও তাকে তার সমাজে তার কথাবার্তা থাকতে হবে, কণ্ঠস্বর সজাগ রাখতে হবে। আমাদের এই সমাজে সকলের অংশীদারিত্ব থাকবে, সেটাই 24-এর গণঅভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা। আওয়ামী লীগ যেভাবে আমাদেরকে 16 বছরে হাতে জুতো ধরিয়ে দিয়েছিল, সেই জুতো যে ক্ষমতায় যায় সেই আমাদের হাতে জুতো ধরিয়ে দিতে চায়। এই জুতো ধরানো সংস্কৃতি চলবে না। আজকে যারা এইটা করতে চাচ্ছেন, আগামীতে তাদের মনে রাখতে হবে হেলিকপ্টার কিন্তু বাংলাদেশে একটিই ছিল না, হেলিকপ্টার আরও আছে। সকলকে বিভিন্ন জায়গায় যেতে হবে, হয়তো দিল্লি সকলের জন্য উন্মুক্ত নয়। সব রাজনৈতিক দলের কাছে কি হেলিকপ্টার আছে? এটা কি আওয়ামী লীগের কাছে হেলিকপ্টার ছিল? আওয়ামী লীগের কাছে তো ছিল না। কাজেই বন্দোবস্ত কিভাবে করবেন, কারা করবেন, টাকা পয়সা তারা কিভাবে কি করছেন, সেটা আমাদের সাধারণ মানুষের যে বক্তব্যটা হচ্ছে, আপনি সাধারণ মানুষের টাকায় আপনাকে ক্ষমতায় বসানো হয়, সাধারণ মানুষের কথাটাকেই আপনাকে গুরুত্ব দিতে হবে। আমরা ভোট দিয়ে আপনাকে পাঠাচ্ছি সংসদে, সেখানে আইন প্রণয়ন করবেন আপনি সাধারণ মানুষের বিবেচনার দিকে তাকিয়ে। আপনি সেখানে ইচ্ছা মতো 20-25 জন মিলে বসে যা খুশি তা করতে পারেন না, এবং সেটা টিকবে না, এটা টেকে না। ইতিহাস কি বলে বলেন?